দর্শক শ্রোতা, বিপ্লবের অতিথি অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাই। বরাবরের মতন আমরা আজ অতিথি নিয়ে এসেছি, কিন্তু একজন নয়, বেশ কজন। একটু পরেই আপনারা তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারবেন এবং আমাদের আজকের কথোপকথন তাদেরকে নিয়েই। ক্যানবেরাতে ফেরারি নামের একটি গানের দল আছে এবং তারা ইতিমধ্যেই বেশ কিছু শো করে বেশ ভালোই সুনাম কুড়িয়েছেন। আমরা আজ কথা বলবো তাদের সঙ্গে। আমার বাম থেকে রাফাত মুবাশির, পেশায় একজন কর উপদেষ্টা এবং কাজ করছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। তারপরেই আছেন তানভীর হোসেন খান সাকিন, পেশায় একজন কারিগরি উপদেষ্টা, কাজ করছেন অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় পুলিশ বিভাগে। তারপরে আছেন সুমাইয়া শেরিনা জামান, পেশায় ম্যানেজার, কাজ করছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। এবং সবশেষে অনুপম দাস, বর্তমানে ইউনিভার্সিটি অফ ক্যানবেরাতে মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে মাস্টার্স করছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই বিপ্লবের অতিথি অনুষ্ঠানে। আপনারা শত ব্যস্ততার মাঝেও আমাকে সময় দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা জানবেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আচ্ছা, প্রথমেই যেটা আমি আপনাদের কাছে জানতে চাই সেটা হচ্ছে যে আপনারা আপনাদের দলের নাম ফেরারি কেন রাখলেন? অন্য কিছু তো হতে পারত। যেটা আপনি এখন একটু আগে বললেন যে এটা আমাদের একটা ছোট একটা দল, ক্যানবেরা বলতে গেলে খুবই নতুন। আমরা সবাই মিলে একসাথে যখন হলাম, এটা সম্মিলিত একটা ধারণা ছিল যে আমরা নতুন কিছু নিয়ে আসবো, সামথিং আ বিট ডিফারেন্ট দেন ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। তো সেখান থেকে আমরা একটা ছোট একটা গ্রুপ সৃষ্টি করি। তারপরে ওখান থেকে কিছু আইডিয়া নেওয়া, কার কী ধারণা একটা নামের প্রতি। সেখানে অনুপমও অনেক অনেক সুন্দর সুন্দর নাম আমাদেরকে বলল। তারপরে আমরা সর্বশেষে ফেরারি নামটা বললাম। ফেরারি নামটা আমরা সিলেক্ট করলাম। হ্যাঁ, আরও কিছু কিছু নাম ছিল যে একটু কঠিন কঠিন নাম, যেটা হয়তো বা উচ্চারণ করতে কঠিন হবে, যেটার মিনিং খুবই গম্ভীর হবে। পরে আমরা চিন্তা করলাম যে খুব ইজি টু লিসেন টু অ্যান্ড টু রিমেম্বার। তো ওখান থেকে আমরা ফেরারিটা নিলাম। শুধুমাত্র এটা না যে ফেরারি হ্যাজ এ ডিফারেন্ট মিনিং, বাট something new, something out of the tradition আর কি এখানে। আচ্ছা, আর অন্য কি নাম ছিল যেটা সবচেয়ে কাছের ছিল? যদি আপনারা একটু আগে বলছিলেন যে পোলিং করেছেন, সো নিশ্চয়ই ফেরারি ছিল টপ অফ দ্য লিস্ট। আসলে মনে আসতেছে না। অনুপমের একটা নাম ছিল বারামখানা। হ্যাঁ, বারামখানা ছিল। করছিলাম আমরা সবাই 2-3টা করে সাজেস্ট করছি ওইখানে। তো ওইখান থেকে কয়েকটা পিক করে আমরা একটা পোল বানাইছি, ওইখান থেকে ফেরারিটা সিলেক্ট করা হয়েছে। আমার 2টা সাজেশন ছিল আমার যতদূর মনে পড়ে, একটা হলো বারামখানা আর একটা ছিল কারক বিভক্তি, এরকম কিছু একটা, ইফ আই এম নট রং। ওয়াও, যথেষ্ট কঠিন, গাম্ভীর্যপূর্ণ। যে নামটা সবচেয়ে বেশি ভোট পাইছে পোলের মধ্যে, তার মান উই চুজ লাইক দ্যাটস ভেরি গুড, প্রপার ডেমোক্রেটিক ওয়ে। আচ্ছা, আর আপনারা যখন ফেরারি নামটা নিলেন বা তার আগে আপনারা যখন একটা ব্যান্ড একটা প্রতিষ্ঠা করলেন, মানে এটা কারণটা কি? এটার পিছনে কয়েকজন মানুষের খুব অবদান আছে এখানে। ব্যাক আমাদের যেই প্রতিষ্ঠানটা আছে এখন ক্যানবেরাতে, দি অ্যাসোসিয়েশন, সেখান থেকে আমরা প্রথম একটা স্কোপ পাই। কারণ আমরা যেরকম সবাইকে চিনতাম না, বা আমি যেরকম রাফাত যে এত ভালো ইনস্ট্রুমেন্টস বাজাতে পারে বা গান গাইতে পারে, এটা আপফ্রন্ট আমি জানতাম না। তো ওই অ্যাসোসিয়েশনের মাধ্যমেই ওনারা আমাদের অনেককেই চিনেন। তারপরে আমাদেরকে একটা মিংলিং সেশনের মধ্যে আনা হলো।
তারপরে আমরা দেখলাম যে না, আমরা তো একটা ভালো কিছু প্রেজেন্ট করতে পারি থ্রু আ কোলাবোরেটিভ এফোর্ট। সো আচ্ছা, তাহলে ব্যাকই আপনাদেরকে প্ল্যাটফর্মটা করে দিয়েছে? ইনিশিয়ালি আমি ডেফিনেটলি বলবো সেটাই। I see. তারপরে এরপরে আমরা আমাদের যে পরিচিতিটা, এটা কারণ অনেক বড় একটা অনুষ্ঠান ছিল, এটা গত বছরে ছিল, যেই কালা বাংলাদেশ নাইট, যেটা বাংলাদেশ নাইট ফান্ডরেজিং ওখান থেকে। এরপরে ছোট ছোট অনেকগুলো জায়গায়, তারপরে আবার বাংলাদেশ হাই কমিশনেও আমরা পারফর্ম করেছি। তো ওখান থেকেই আসলে যে মানে আমাদের এখানে যেরকম সবাই আমরা সবভাবেই ব্যস্ত, তো আমাদের যে নিজস্ব যেই একটা এক্সপার্টিজ বলেন বা যেটা আমাদের হবি, এটা সবসময় করার সুযোগ হয় না। তো ওখান থেকেই যখন একসাথে হওয়া হলো, তারপর উই ফিগারড আউট যে না, একটা ভালো কিছু হয়তো বা আমরা প্রেজেন্ট করতে পারি। আপনি যেটা বলছিলেন যে সবাই ব্যস্ত, প্রবাস জীবনে আসলে আমরা সবাই বিভিন্নভাবে ব্যস্ত, মানে হয় চাকরি করছি, নয়তো পড়াশোনা করছি, তারপর সংসার, তারপর নিজেকে চালানো। এত শত প্রতিকূলতার মাঝেও আপনারা আপনাদের রিহার্সাল বা প্রোগ্রামের জন্য যে জ্যামিং, ওটার সময়টা কিভাবে বের করেন? এটা খুবই খুবই ইন্টারেস্টিং। এবং আমি একটু বলি করে, আমরা আমাদের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, আমরা নর্মালি সেখানেই আর কি অ্যাপ্রোচটা করি। তো এটা মোস্ট অফ দ্য কেসেস হয় কি, একটা প্রোগ্রামকে মাথায় রেখে আমরা সেভাবে আমাদের রিহার্সাল সেশনগুলো আর কি প্ল্যান করি। তো দেখা যায় যে সবচেয়ে কনভিনিয়েন্ট আমাদের মধ্যে কার বাসা হয় সেটা আগে চুজ করা হয়। তারপরে হচ্ছে মোস্টলি এটা আমরা সন্ধ্যাবেলাই শুরু করি, কারণ সবাই কাজ বা ক্লাস বা যাই থাকে, তারপরে বসা হয় আর কি। তো আমরা নর্মালি প্রোগ্রাম ছাড়াও এমনিও দেখা গেছে এমনিও একত্রিত হই। সেটা মানে হাউ ফ্রিকোয়েন্ট? ওটা কোনো ফ্রিকোয়েন্ট কোনো কিছু না, জাস্ট একসাথে হওয়া, গল্প করা এবং গান বাজনা করা, টুকটাক অনেক হাসাহাসি হই হুল্লোড় করা, এগুলোই আর কি। তো দেখা গেছে প্রোগ্রামের জন্য আমরা যতটুকু করি তার চেয়ে প্রোগ্রাম ছাড়াও যেই আমাদের জ্যামিং সেশনগুলো হয় সেগুলো বেশি প্রাণবন্ত হয়। আচ্ছা, তাহলে বলা যায় যে আপনারা একটা ফ্যামিলির মতো, মানে জ্যামিং ছাড়াও আপনারা একসঙ্গে বসে আড্ডা মারছেন বা খাওয়া দাওয়া করছেন। হ্যাঁ, ওই জিনিসটাও দেখা গেছে যে আমরা যে 6 জন এখন আছি, তারা বিভিন্নভাবে একে অপরের সাথে পরিচিত আগে থেকেই ছিলাম। বাট বাংলাদেশ অ্যাসোসিয়েশনের যে উদ্যোগটা ছিল, সেটা হওয়ার পরে দেখা গেছে এখন আমাদের একটা মানে কি বলে, ফেরারি একটা হাবের মতো, যে ইট কানেক্টস এভরিওয়ান ইন এ প্লেস। আমরা তারপরে আর কি so you bonded a team. Exactly. Yeah. Okay. Like basically through that program we get to know that we all do like music so well and stuff. So মানে এর আগ পর্যন্ত চিনতাম, বাট আমরা যে এত ভালো মিউজিক করি সবাই, এটা জানতাম। So the common, and we can be together and you know. Yeah. So the common platform is the music, which has brought you together. Yep. Okay. আচ্ছা, আর একটু আগেই সাকিন বলছিলেন যে আপনারা 6 জন সদস্য। জি। হ্যাঁ, তো 2 জন আজকে আসতে পারেনি। আপনারা কি বলবেন যে কার কি ভূমিকা এই মানে ব্যান্ডের মধ্যে? One of them is singer Punna. So আচ্ছা, পুন্না main singer, yeah. আচ্ছা। পুন্না এবং জাকিয়া আপু, এই 2 জন আজকে উপস্থিত হয়, আসতে পারেনি তার বিভিন্ন পার্সোনাল রিজনে, ব্যস্ততার কারণে। তো পুন্না কে মনে হয় ক্যানবেরার মোটামুটি সবাই চেনে। আমাদের মানে আমার গুরু বলবো যে ডমিনিক রবিন গুডা, ওনার মেয়ে, এবং ও শুধু ভোকাল ছাড়াও গিটারও পারদর্শী। তো গিটারও বাজে, এবং একটা প্রোগ্রামে মনে হয় ও গিটার বাজিয়েছিল যতটুকু মনে করে। হ্যাঁ, তো ও গিটার এবং ভোকাল। জাকিয়া আপু আমাদের সবচেয়ে সিনিয়র সদস্য এবং সবচেয়ে হাসি খুশি প্রাণবন্ত সদস্য আমি বলবো। তার খুব শ্রুতিমধুর ভয়েস, তো উনি আমাদের একজন ভোকাল। এছাড়া আমি যদি বলি অনুপমের কথা, অনুপম গিটার বাজাতে পারে এবং তারও মানে ভয়েসটা খুব ডিফারেন্ট একটা ভয়েস। আমাদের ট্রেডিশনাল বা আমরা যেরকম ভয়েসে গান শুনে অভ্যস্ত, তার থেকে একটু ডিফারেন্ট, একটু বাউল টাইপের। বাউল ঘরানা। হ্যাঁ, সেটা ফোক গান খুব ভালো লাগে আসলে। ফোক গান অনেক শোনা হয়, বা ফোক গান যারা লিখে বা শিল্পী যারা, এদের নিয়ে আমার টুকটাক মানে হালকা পাতলা গবেষণা করা হইতো আগে। আচ্ছা আচ্ছা, আমার ভালো লাগে জিনিসটা জানতে।
আচ্ছা, তো ওটা থেকে বেশি আপনার connect করতে ফোক গানের প্রতি আগ্রহ। আমি অনেকদিন ফোক গান শোনা শুরু করার পর অনেকদিন পর আমি দেখলাম যে একটা ফোক গানের মধ্যে না একটা জায়গার কালচার, একটা মানুষের ভাষা, ওইখানকার মানে সংস্কৃতি, অনেক কিছু না মানে ছাপ পাওয়া যায়। আচ্ছা, এই জিনিসগুলো আমার মানে ভাল লাগে, জিনিসগুলো আমি ধরতে পারি কিছু 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 গান অনেকবার শোনার পর। তো এই জিনিসটা আমি এনজয় করি, এর জন্য আসলে আমার ফোক খুব পছন্দ। আচ্ছা, বেশ ভালো। আর কে কি? আর সুমাইয়া আপু তো আমাদের লিড গিটারিস্ট বলবো। আচ্ছা। এবং আমাদের মূল মানে ব্যান্ডের আমরা 6 জনই গান গাইতে পারি। আচ্ছা, তো বাট সবাই ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি না, যেমন আমি শুধুমাত্র সবচেয়ে কম স্কিলফুল বলবো আমি এখানে। আচ্ছা, না, খঞ্জনিতে অবশ্যই। খঞ্জনি এটা তো যে কেউ পারে, বাট ভেরি টাফ। আমাকে ধরায় দিলে আমি মনে হয় না পারবো। ওটা তালে তালে যারা মিউজিশিয়ান বা যারা মোটামুটি মিউজিক করে তারা তো তাল বোঝে এবং সেই অনুসারেই জাস্ট বাজানো, এটা তেমন কঠিন কিছু না। বাট আমি মেইনলি ভোকালি দিয়ে থাকি। সুমাইয়া আপু ভোকাল প্লাস হচ্ছে মেইন গিটারিস্ট আমাদের। বিশেষ করে উনি ইলেকট্রিক গিটারে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আর আমার পাশে যে মিউজিশিয়ান বসে আছে সে আসলে সবকিছুতেই পারদর্শী বলবো। অল ইন অল। ওর থেকেই শুনি। রাফাত, তাই? রাফাত, মানে আমি কি জিজ্ঞেস করবো যে আপনি কি বাজাতে পারেন বা কি পারেন না? হ্যাঁ, ওটাই, তাই না? Like basically আমি normally তবলা শিখা দিয়ে শুরু করছিলাম মিউজিক, so it was back when I was in Bangladesh. আমি ছায়ানটের ওখানে তবলা শিখতাম, আবার কিছুটা টাইম মানুষজনকে শিখাইতাম। Yeah, so that's how I started. And then এরপরে like I started playing drums because আমাদের বাংলাদেশেও আমার ব্যাক একটা ব্যান্ড ছিল, আমার স্কুল ফ্রেন্ডস আর কলেজ ফ্রেন্ডসরা মিলে, সো এখানে ড্রামস করতাম। তারপর যেহেতু ট্রেন্ড আগাচ্ছে, সো ইউ নো লাইক ড্রামস, কাহন, এরকম ইনস্ট্রুমেন্ট গুলো অনেক ডিমান্ড বাড়তেছে and stuff, so I started learning cajon and stuff also. So I can basically play tabla, cajon, drums and also piano. Like that's what I learned by myself through the YouTube and stuff. Yeah. And আমি কিছু হারমোনিয়ামও পারি হালকা পাতলা, কারণ ভাইয়া যেটা বললো যে আমরা সবাই গান করি বেসিক্যালি, সো আমিও গান করতাম। বাল্লাকের পাশাপাশি তবলা বাজানো যখন শুরু করি, সো আই ফিল লাইক দ্যাট যে ইনস্ট্রুমেন্টেও মানে আমি আরো বেশি এটা ফিল করতে পারি আর কি, যখন আই প্লে মাইসেলফ। সো এরপর আপনার তবলা থেকেই মেনলি আমার শুরু। দেন আই বেসিক্যালি টার্ন টু এভরিথিং এন্ড স্টাফ। ইটস বেসিক্যালি কাম ফ্রম মাই ফ্যামিলি অলসো, বিকজ আমার বড় বোন অ্যাকচুয়ালি গান করতো, তো যখন গান করতো আমি যখন ছোট ছিলাম মানে আমি ওর পাশে তবলা বাজানো ট্রাই করতাম আর কি, সো এখান থেকে আমার বেসিক্যালি ইনস্ট্রুমেন্টের প্রতি যে অ্যাট্রাকশনটা। আর তাহলে বাদ গেল গিটার। Oh, I can play guitar also. I can play guitar also, but mainly like a bass guitar. প্রশ্নটা আসলে উল্টোটাই করা উচিত। হ্যাঁ, কি পারে না আসলে, ওটাই দেখছি। না, দ্যাটস আ ভেরি গুড ট্যালেন্ট, দ্যাটস আ ভেরি গুড ট্যালেন্ট। আচ্ছা, তো দেখা যাচ্ছে আপনারা মোটামুটি সবাই গান বাজনার সঙ্গে আগে থেকেই জড়িত ছিলেন, মানে ফেরারি করার আগে থেকে। মানে তখন কি মানে নিজের মতো করেই করতেন, মানে সোলো পারফর্মার অর থিংস লাইক দ্যাট? একজনের হয়তো বা একটা স্টোরি, তাই না? আচ্ছা, অনুপমেরটা যদি আমরা আগে শুনি। আমি ভার্সিটিতে পড়তাম তখন, ব্যাচেলর বাসায় থাকতাম, আমরা 5-6 জন থাকতাম। তো র্যান্ডম 5-6 জন ছিল। তো আমার বাসায় 2-3 জন ছিল, তারা খুব ভালো গিটার বাজাইতো এবং গান গাইতো। তো আমি আগে গিটার শিখতাম, কখনো করতাম, কিন্তু ওইখানে থাকার সময় একটা প্রেশার আসতো, যারে 3 জন খুব ভালো বাজাচ্ছে, তোর তো কিছু করতে হবে। আমিও মাঝে মধ্যে টুংটাং করতাম। দীর্ঘদিন আস্তে ধীরে এরকম করতে করতে আমি হালকা পাতলা শিখছি। আমি খুবই বেসিক পারি এই পর্যন্তই, আরও শেখার ইচ্ছা আছে, বাট সময় ম্যানেজ করা আসলে মুশকিল। আচ্ছা, আর এইভাবে আর কি মূলত ওই ভার্সিটি লাইফটা। আচ্ছা, আর আমাদের একটা আড্ডার জায়গা ছিল যেখানে আমরা থাকতাম, প্রতিদিন সন্ধ্যায় ওখানে আমাদের গান বাজনা হইতো। বিভিন্ন গ্রুপ, 5-6টা গ্রুপ থাকতো, এক গ্রুপ শুরু করতো, সবাই শুনতো, আরেক গ্রুপ তারপর শুরু করতো। একটা ক্যাফে ছিল ওইখানে, ওই আড্ডাটার মধ্যে গিয়ে আরও আর কি এই জিনিসগুলোর সাথে জড়ায় গেছি। কোন ইউনিভার্সিটি? আমি এআইইউবিতে ছিলাম। এআইইউবি, আচ্ছা। আমরা বসুন্ধরায় থাকতাম এবং ঘাটপাড় নামে একটা জায়গায় আড্ডা দিতাম। ওই জায়গাটা এআইইউবি, নর্থ সাউথ আর আইইউবি 3টা ভার্সিটির হাব। ওই জায়গায় মানে অনেক প্রচুর দোকান ছিল, চায়ের দোকান, ক্যাফে টাইপের আর কি। দ্যাটস গুড। সুমাইয়া, আপনার? আমি ফার্স্ট অফ অল বলবো আই এম ভেরি থ্যাঙ্কফুল ফর মাই ফ্যামিলি।
আমার বাবা এবং মা খুবই খুবই প্রোগ্রেসিভ বলবো না আমি ডেফিনেটলি, বাট এনকারেজ করে যেটাই আমি করি না কেন। এবং নট অনলি বাবা মা, আমার ফুল ফ্যামিলিতে প্রত্যেকটা বাচ্চাই কেউ না কেউ মানে কিছু না কিছু পারে, কেউ তাদেরকে আটকায় না যে তুমি এটা করবা না, বাট হ্যাঁ ডেফিনেটলি খারাপ জিনিস করতে দিবে না। ছোটোবেলা থেকেই গুনগুন করতাম। পরে যখন আব্বু একদিন দেখলো যে আমি একটা তখন বিটিভিতে যে রবীন্দ্রসঙ্গীতের একটা ডেডিকেটেড আধা ঘন্টার একটা প্রোগ্রাম হতো, তুমি কোন কাননের ফুল, এই গানটা আমি শুনে দুদিনের মাথায় আমি পড়া শেষ করে পড়ার টেবিলে বসেই আমি ওই গানটা গাচ্ছিলাম এবং একদম সুরে সুর মিলায়। সেকেন্ড দিনই আমার বাসায় আব্বু ওস্তাদজি নিয়ে আসলো, তবলচি নিয়ে আসলো। এরপরে ওখান থেকে কন্টিনিউয়েশন প্রফেশনালি না, অ্যাজ লাইক স্কিলটাকে ডেভেলপ করার জন্য। এরপর যখন আমি ক্লাস 7-এ পড়ি, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মাই ব্রাদার দিয়াত খান, যে এখন শিরোনামহীনের মানে উনি এখন প্র্যাকটিস করেন না, বাট শিরোনামহীনের লিড গিটারিস্ট ছিল। তার কাছ থেকে আমার গিটারের হাতে খড়ি। এবং এরপর থেকেই ইভেন আব্বু যদি আমি বলি যে আব্বু আম্মু দুজনই, আমি ব্যাকে একটা গান গেয়েছিলাম সো 500 মাইলস, যে অ্যাকচুয়ালি 5টা ল্যাঙ্গুয়েজে গাওয়া যায়। একটা ল্যাঙ্গুয়েজ আমার নিজের শেখা, একটা আব্বুর কাছ থেকে শেখা, একটা আম্মুর কাছ থেকে শেখা। তো এভাবে করেই আর কি ছোটোবেলা থেকেই শুরু, বাট হ্যাঁ এই নাম ভালো। আমার মিউজিক নিয়ে কাজ করা বা মিউজিকের সাথে জড়িত হওয়ার মানে সময়টা খুবই অল্প। আমি শুরু করি আসলে প্রথম গান শেখাই শুরু করি 2019 সাল থেকে। এখানে এসে ওই সময়টা ছিল আমার গ্র্যাজুয়েশন আর পার্মানেন্ট রেসিডেন্সির যে অ্যাপ্লিকেশনের যে গ্যাপটা, সেই সময়টায় আমার বোন দুলাভাই তারা বললো যে তুমি তোমার ভয়েস সুন্দর, তুমি চেষ্টা করে দেখতে পারো। এর আগে টুকটাক বাথরুম সিঙ্গার ছিলাম বলতে পারেন, মানে ওটা মনে হয় আমরা সবাই। হ্যাঁ, কিন্তু মানে আমারটা বাথরুমের বাইরেও মানুষ শুনতে পেতো, মানে একটু জোরে জোরে গান গাইতাম আর কি। তো সেইটা শুনেই হয়তো আমার মা বোন সবসময় এনকারেজ করতো, বাট পড়াশোনার চাপে বা বিভিন্ন কারণে হয়নি। তো ওই সময়টায় আমার মোটামুটি খুব ফ্রি টাইম ছিল দেখেই একটু মানে ফ্যামিলি থেকে বলার পরে আমি প্রথম আমার গানটাকে রেকর্ড করে এই স্টুডিওরই কর্ণধার মানিক ভাইকে শোনাই। তো উনি শোনার পরে বলে যে তুমি পারবা, তুমি যদি শেখো তোমার ইয়ে হবে। তো তার থ্রুতেই আমি আমার যে গুরু রবীন্দ্র ওনার কাছে যাই, এবং ওনার কাছে যাওয়ার পর থেকে আস্তে আস্তে গানের প্রতি আকর্ষণ বলেন, গান শেখা এবং ক্লাসিক্যাল গানের প্রতি যেই মানে বেসিক যে নলেজ যেগুলো লাগে সেগুলো ওনার থেকেই নেওয়া। এবং প্রথম প্রোগ্রামে গান গাই আমি একটা ফোক গানই, সেটা 2019 সালের ডিসেম্বরে একটা নবীন প্রবীণ একটা প্রোগ্রাম হয় ক্যানবেরার নবীন এবং প্রবীণদেরকে নিয়ে। আচ্ছা আচ্ছা, সেখানে আর কি আমার প্রথম গান গাওয়া আর কি স্টেজে। আচ্ছা, আপনারা কি ধরনের গান করেন? যেমন অনুপম বলছিল যে সে ফোক পছন্দ করে, আপনারা অন্যরা কি ধরনের গান করেন এবং করতে পছন্দ করেন? সো এখানে একটা আমরা এটা একটা মানে যদি জিস্টটা বলতে হয়, হ্যাঁ আমরা বেসিক্যালি সবই করি, মানে সব ধরনেরই বলতে গেলে যে হ্যাঁ আমাদের নিজস্ব স্পেশালিটিজ আছে। যেমন ভাইয়া অনেক সময় রবীন্দ্রসঙ্গীতও করতে পারে, বাট অলসো আধুনিকও করতে পারে খুব ভালো, ফোকও খুব ভালো করে। কিন্তু ওনারা দুজন যখন গান গায় ফোক নিয়ে, তখন ইট বিকাম সামথিং অ্যামেজিং। সে যেরকম আধুনিকও পারে, ইংলিশ পারে, ইউ নেম ইট, বাট দেন অ্যাডিং দ্য টাচ অফ দ্য বোথ, তখন জিনিসটা আরও মানে খুব ডিফারেন্ট লাগে। আমি যেরকম রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করি, কিন্তু তারপরেও আমার যে পছন্দের জায়গাটা সেটা হলো যে গান অনেক সময় আমরা অনেকেই জানি যে একটা গান যখন ফেমাস হয় বা ফেমাস যাই হোক, যদি খুব মিনিংফুল হয়, ওই গানের ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে অনেক কটা ভার্সন আসে। ওই জায়গাটায় আমার তখন আবার ভালো লাগাটা ওটাই যে রিগার্ডলেস অফ দ্য কালচার, যেই গানে মিনিং, আমরা ওটাও খুব ফোকাস করি যে গানের মিনিং, গানটা যাতে একটা
প্রতিটা গান আমরা যদি 5 জন 5টা গানও যদি গাই, ইটস এ কমপ্লিট শো। ইউর সিইং যে এটার মধ্যে ভ্যারাইটি আছে, এটার মধ্যে একটা নতুনত্ব আছে, বাট নট ব্রেকিং ডাউন অ্যান্ড চপিং অফ এভরিথিং, বাট না আমরা একটা কম্প্যাক্ট। আমি যদি বলি ধরেন যে আগামী মাসে একটা প্রোগ্রাম আছে, একটা মানে গ্যাদারিংয়ে, তো আপনাদেরকে ইনভাইট করা হলো, আপনাদেরকে বলা হলো যে আপনাদের 1 ঘন্টার একটা স্লট আপনারা গান পরিবেশন করেন, তখন আপনারা কিভাবে সিলেক্ট করবেন? এটা মূলত আমাদের অবশ্যই গ্রুপ ডিসকাশনের মাধ্যমে আসে, বাট প্রোগ্রামের থিমটা আমরা মাথায় রাখি যে কি ধরনের প্রোগ্রাম আমরা কভার করছি। যেমন বাংলাদেশ নাইটের ক্ষেত্রে আমরা বাংলাদেশের কালচার বা মানে একটু দেশাত্মবোধকের দিকে একটু ইয়ে দিয়েছিলাম। প্লাস আমরা চেয়েছি যে এটা যেহেতু একটা ডিনার আয়োজন এবং এখানে অনেক অডিয়েন্স আসবে, তারা যাতে একটা মানে আনন্দময় একটা পরিবেশ পায়, সেটার দিকে খেয়াল করে আমরা তখন চিন্তা করেছি যে একটু ব্যান্ড সঙ্গীতেরও ইয়ে করি, তাহলে সবাই মানে এনজয় করবে। জাস্ট বসে 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 জাস্ট গানটা শোনাচ্ছে, তারা যাতে একটু নাচতেও পারে বা নাচার মতো একটা পরিবেশও তৈরি হয়। এবং সেই অনুপাতে আমরা আমাদের যে 6 জন আমরা বা 7 জন আমরা ছিলাম, তাদের ইয়ের অনুসারে স্কেল এবং তাদের কে কোন গান ভালো গায় সেটা অনুসারে আমরা আমাদের প্রোগ্রামটা সাজাই আর কি। তো দেখা গেছে যে ওই সময় ওই প্রোগ্রামটা অনেক সাড়া ফেলেছিল ওই সময়, এবং কিছু আমার পরিচিত যারা ফেসবুকে পরিচিত যারা ছিলেন, তারা আবার ওটার বিভিন্ন রিল টিল বানিয়ে ফেসবুকে দেওয়ার কারণে এটা বেশ ইয়ে হয় আর কি, মানে বেশ ভালোই জনপ্রিয়তা পায়। হ্যাঁ, ভেরি গুড। আর রাফাত যেটা বলছিল যে অডিয়েন্সকে মাথায় রেখে যে ওদের বিশেষ করে বয়স, ওদের চাওয়া, ওদের রুচি, ওটা চিন্তা করে, ওটা একটা বেশ ভালোই একটা ইয়ে। আচ্ছা, আপনাদের ফেরানি নিয়ে যে গ্রুপটা আছে, এটা নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, হ্যাঁ, এটা একটা ভালো একটা চিন্তার বিষয়। কারণ আমরা এখন পর্যন্ত মানে যাই গিয়েছি বা যেভাবেই পারফর্ম করেছি, এটা অলরেডি ফেমাস কিছু গান বা অলরেডি এস্টাবলিশ কিছু গান যেগুলো মানুষের কাছে মুখে মুখে খুব প্রচলিত, বা কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আমরা বেশ কয়েকটা গানকে একসাথে ম্যাশ আপ করে একটা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছি, যাতে মানুষ মানে সব ধরনের মানুষ এখন যাতে ওটাতে গলা মেলাতে পারে এরকম করে। বাট ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আরও প্রচুর আমাদের শেখার জিনিস আছে, শেখার তো কোনো শেষ নাই। বাট আই থিঙ্ক মৌলিক গানের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছি, কারণ আমার মনে হয় আমরা যেভাবে মিউজিক করি, মৌলিক গান ছাড়া ব্যান্ডের নিজস্ব মৌলিকতার যে ব্যাপারটা সেটা আসবে না। তো এটা ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এটাই, যে কোনো একটা মৌলিক গান দিয়ে শুরু করা এবং আমাদের অডিয়েন্স সেক্ষেত্রে কীরকম রেসপন্স করে সেটা বের করে সেটা জানা বা ইয়ে করা। আরেকটা ব্যাপার বলতে পারেন যে আমাদের ব্যান্ডটা যেহেতু একদমই নতুন, আমাদের এখন পর্যন্ত অনলাইনে সেরকম প্রেজেন্স নাই, তো হয়তো আমরা একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আর একটু বেশি অ্যাক্টিভিটির দিকে আর কি খেয়াল রাখবো। এটা এই দুটোকে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন। অনেক ধন্যবাদ, আপনারা আজকে আসলে এত শত ব্যস্ততার মাঝে এসছেন, সময় দিয়েছেন, তার জন্য আমার কৃতজ্ঞতা জানবেন। এবং আমি আশা করব যে আপনাদের মানে পথ চলা যেন আরও মসৃণ হয়, আপনারা আরও অনেক অনুষ্ঠান করেন। ক্যানবেরা তো অলরেডি আপনারা বেশ ভালো সাড়া ফেলেছেন, এবং আমি আশা করব এই জিনিসটাকে আরও অনেক দূরে নিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ শুনলাম ফেরারি গানের যে দলের যেই সদস্যরা আছেন তাদের আলাপচারিতা, কে কী করছেন এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং অন্যান্য কিছু। আপনাদের অনুষ্ঠানটা কেমন লেগেছে জানালে আমরা খুব খুশি হব। মতামত জানানোর ঠিকানা হলো biploberaOtithi@gmail.com। আসছে আর 2 সপ্তাহ পর আরেকজন অতিথি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা যেখানেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।